This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। নিউজ টপ লাইনের শুরুতে আজকে যে খবরে চোখ রাখতে হবে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। মেদিনীপুর মেডিকেল কলেজের ওটি রুমে প্রবেশ নিষিদ্ধ হলো পিজিটিদের। সার্জারি অ্যানাস্থেশিয়ায় যুক্ত থাকবেন না কোনো পিজিটি। নির্দেশিকা জারি করলেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী। স্ত্রীরোগ, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, অপথ্যালমোলজি, ইএনটি বিভাগীয় প্রধানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের দিয়ে অস্ত্রোপচার নয়, সিনিয়র ডাক্তারদেরই অস্ত্রোপচার করতে হবে। নির্দেশিকা অমান্য করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। জুনিয়র ডাক্তারদের দিয়ে অস্ত্রোপচার করানো হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। আমার সহকর্মী সৌরভ দত্তর কাছে বিস্তারিত তথ্য রয়েছে। বিশেষ সৌরভ, কি নির্দেশিকা এ সময় দাঁড়িয়ে, এহেন নির্দেশিকা কেন, কি নির্দিষ্ট কারণ? দেখো, আজকে সন্ধ্যেবেলাতেই যে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্য সচিব স্বাস্থ্য সচিবকে পাশে বসিয়ে, সেই বৈঠকেই কিন্তু পিজিটিরা যে সার্জারি প্রসিডিউরের সঙ্গে যুক্ত ছিলেন, সার্জিক্যাল প্রসিডিউরের সঙ্গে যুক্ত ছিলেন, সেই বিষয়টা তিনি তুলে ধরেন এবং সেক্ষেত্রে ওটির প্রোটোকল মানা হয়নি, সরকারি যে প্রোটোকল রয়েছে সেই বিষয়টা তিনি তুলে ধরেন। এরপরেই দেখা যায় মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং অর্ডারের সাথে তারা স্পষ্টই বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই নির্দেশিকা জারি করা হচ্ছে যে মেদিনীপুর মেডিকেল কলেজে এখন থেকে পিজিটিরা অস্ত্রোপচারে যুক্ত হতে পারবেন না। তারা কোনো রকম কোনো সার্জিক্যাল প্রসিডিউর, অ্যানাস্থেটিক প্রসিডিউর সেগুলোর মধ্যে যুক্ত হতে পারবেন না। সৌরভ, পাশাপাশি এটাও বলা হচ্ছে যদি অমান্য করা হয় তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়। অমান্য করার প্রসঙ্গ কি করে আসছে? কারণ এটা তো নিশ্চয়ই গোটা বিষয়টা আন্ডার সার্ভিলেন্স থাকবে, গোটা বিষয়টা নজরদারি থাকবে। এবং অমান্য করার বিষয়টা এই কারণেই আসছে, তার কারণে এক্ষেত্রে একটা অভিযোগ উঠেছে যে এখানে যারা সিনিয়র চিকিৎসক ছিলেন তারা সেই সময় ছিলেন না, ওটি কক্ষে পিজিটিরা অস্ত্রোপচার করেছেন। সেই জায়গার থেকে দাঁড়িয়ে কোনোভাবে যাতে এটার অমান্য না হয় সেই মর্মে একটা কড়া বার্তা দেওয়া হয়েছে। মানে নির্দেশিকা জারির পরেও যাতে অমান্য না হয় বিষয়টা আরো কড়াভাবে তারা দেখবেন। অনেক ধন্যবাদ সৌরভ। একদমই হাস্যকর ধরনের বিজ্ঞপ্তি, মানে এটা কি মানে এটা আমরা বুঝতে পারছি না। মানে সার্জিক্যাল সাবজেক্টের যারা পিজিটি, ওটাই তাদের মানে শেখা মানে কি, তারা তো শিখতে এসছে, তার মানে হচ্ছে অপারেশন করাটাই তাদের শেখা, একই সাথে সেটা চিকিৎসা দেওয়া এবং একই সাথে সেটা তাদের শিক্ষা প্রসেস। মানে কিন্তু মানে সব হাসপাতালে সব রকমের সার্জারি, মানে প্রত্যেকটা জায়গায় একজন মিলে তো হয় না, একটা সার্জারি 3-4জন মিলে হয়, প্রত্যেকটা জায়গাতেই পিজিটিটাই প্রধানত করেন। এবার পিজিটিরা যদি ওই সার্জিক্যাল কেসে নামবেন না বা নামতে পারবেন না এই কথাটা হলে সার্জারি অসম্ভব হয়ে পড়বে। আমি জানি না এটার মানে কি দাঁড়াচ্ছে যে পিজিটিটা কোনো সার্জারি করবেন না, এই কথাটার মানে কি? সার্জারি যারা করেন, সার্জারি করতে 4 থেকে 5 জন লাগে বিভিন্ন ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে অ্যানাস্থেশিয়ার যারা দেন সেক্ষেত্রে 2জনের প্রয়োজন হতে পারে। তো এই গোড়ার ক্ষেত্রে কি করে এটা সম্ভব, মানে আমার তো বোধগম্য হচ্ছে না, নিয়মের বিরুদ্ধে যাচ্ছে না। পিজিটিদের শেখার মানে এনএমসি গাইডলাইনে যে সার্জারি এবং তাদের যে শিক্ষা প্রসেস সেটাই তো হচ্ছে সার্জারি করা। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, হয়তো আমরা জানি না যে আসলে যে এত বড় ঘটনা হলো তার সাথে মানে পিজিটিদের চিকিৎসা না করানোর কি সম্পর্ক বোঝা যাচ্ছে না। প্রসূতি মৃত্যু হলো, একটা স্যালাইন যেটা অন্য রাজ্যে ব্যান্ড হয়ে গেছে সেরকম একটা স্যালাইন চললো, সেটা নিয়ে কি তদন্ত হচ্ছে সেটা কোনো অগ্রগতি জানা যাচ্ছে না। স্যালাইনে প্রসূতি মৃত্যুর ঘটনায় বিরোধী দলনেতা ইডি তদন্ত চেয়েছেন, রাজ্যেও সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। গাফিলতি হয়েছে, মুখ্যসচিব মেনে নিয়েছেন, কিন্তু কার গাফিলতি? বিস্ফোরক দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। কুণালের প্রশ্ন, নজর ঘোরাতে কি স্যালাইন কেলেঙ্কারি? আরজি করের কোনো বিদ্রোহী ডিউটিতে ছিলেন কি, এ প্রশ্ন কুণাল তুলছেন। স্যালাইনে প্রসূতি মৃত্যু, ইডি তদন্তে দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কেস এফআইআর হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সচিব নারায়ণ স্বরূপ নিগমের উপরে এফআইআর হওয়া উচিত এবং এই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডিকে অবিলম্বে নিয়ে নেওয়া উচিত। চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হবে। তদন্তের প্রয়োজন মানল রাজ্য সরকারও। স্যালাইনে প্রসূতি মৃত্যুর তদন্ত সিআইডির হাতে তুলে দিল নবান্ন। আমরা সিআইডিকেও ডাইরেকশনস দিয়েছি যাতে এই ব্যাপারে একটা ডিটেইলড ইনভেস্টিগেশন সিআইডির মাধ্যমেও করা হয়। কেন মৃত্যু? শুধু কি স্যালাইনই দায়ী?
মুখ্য সচিব বললেন, দুর্ভাগ্যজনক ঘটনা, গুরুতর গাফিলতি রয়েছে, অপারেশনে ট্রেনি ডাক্তার। আমরা নির্দেশ দিয়েছিলাম যারা ট্রেনি ডক্টরস হন ওদেরকে সবসময় সিনিয়র ডক্টর ও এক্সপার্ট ডক্টরের অধীনেই কাজ করতে হয়, আর একটা প্রপার ডিউটি রোস্টারও মেনটেন করতে হয়। তো আমার যেটা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কি এরও একটা ভায়োলেশন হয়েছে। ক্লিয়ার ডাইরেকশনস দেওয়া হয়েছে কি সাচ নেগলিজেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ ও প্রসিজারাল ল্যাপসেস কোনোভাবেই টলারেট করা যাবে না, এবং ডিটেল ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন, যারা গিলটি আছেন, ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। আগেই এই অভিযোগ তুলেছিল কেশপুরের মৃত প্রসূতির পরিবারও। অপারেশনটা করেছে সেখানে কোনো ভালো প্রফেসর ডাক্তার থাকে না, জুনিয়ররাই করেছে। জুনিয়র ডাক্তারগুলো কোথায়? তারা কি ব্যক্তিগতভাবে চেম্বার খুলে টাকা ইনকাম করছে? মেডিকেল কলেজ হাসপাতালে কেন ট্রেনি ডাক্তার দিয়ে অপারেশন, এই প্রশ্ন যখন জোরালো হয়ে উঠছে ঠিক তখনই বিতর্কের আগুনে নতুন ঘি দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। আরজিকর আন্দোলনের বিদ্রোহীদের দিকে সন্দেহের আঙুল কুণালের। বাকি কোনো বিভাগের ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির, গোটা গাইনির ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির 1C ইউনিটের। ওই হাসপাতালের কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারী আরজিকরের সময় নানা ধরনের বিক্ষোভ, বিদ্রোহ, নানা ধরনের সরকার বিরোধী কাজে জড়িত ছিলেন কি না, একটা জায়গায় একটা কুৎসা করে যে চক্রান্ত সাকসেসফুল হয়নি, সরকারকে মেলাইন করার জন্য কেউ কোনো চক্রান্ত করছেন কিনা সেগুলো তদন্তের মধ্যে নিশ্চিতভাবে আসুক। কুণাল মন্তব্য করতেই বিতর্কের আগুনে ঘি পড়েছে। মুখপাত্র হয়ে বসে থাকা যে লোকটি তার মানসিক ভারসাম্যের উপরই প্রশ্ন তুলে দিচ্ছে। এই কথা কেউ বলতে পারে? কোনো চিকিৎসারত ডাক্তার, সে থ্রেড কালচারের ডাক্তারই হোক আর দ্রোহকালেরই ডাক্তার হোক, সে তার রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দিয়ে মেরে ফেলবে কেন? কিনা সরকারের বদনাম করার জন্য? এ ভাবনা আসে কোথা থেকে? সবার মধ্যে কুণাল যদি নিজের ছায়া দেখতে চায়, প্রতিবাদীদের মধ্যে যদি ও নিজেকে দেখতে চায়, ভুল করবে। অসভ্যতা করার জন্য মানুষ প্রতিবাদ করে না, মানুষ প্রতিবাদ করে বাস্তব কারণে। আমার মনে হয় এই ধরনের কথাবার্তা না বলাই ভালো। সরকারের নিজেদেরও আয়নার সামনে দাঁড়ানোর প্রয়োজন আছে। কড়া প্রতিক্রিয়া আরজিকর আন্দোলনের মুখদের। যে আন্দোলনের ভিডিও দেখছেন, দেখুন, যে কোনো শাসকই আন্দোলনের ভিডিও দেখে, তার কাছে সেটা রাখতে আমার সবসময় ভয়ের। আপনি সেই ভয় দেখুন, কিন্তু মানুষ হিসেবে নিজের মনুষ্যত্ব কখনো হারিয়ে ফেলবেন না। শেষমেশ কোথায় পৌঁছবে টানাপোড়েন? দরজা কি আরো বাড়বে? সৌরভ দত্ত ও দীক্ষা ভুইয়ার রিপোর্ট, TV9 বাংলা। বিষাক্ত স্যালাইন কাণ্ডে অন্তর্ঘাত তত্ত্ব খাড়া করার চেষ্টায় শাসক শিবির, কুণাল ঘোষ তাই বলছেন। এবার সেই অন্তর্ঘাত তত্ত্বকেই প্রশ্নের মুখে দাঁড় করালো সেন্ট্রাল মেডিকেল স্টোরের নির্দেশিকা। আবারও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেড স্যালাইন সরানোর নির্দেশিকা জারি করলো সেন্ট্রাল মেডিকেল স্টোর। রাজ্যের সবকটি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র থেকে অবিলম্বে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের RL রিঙ্গার ল্যাকটেড স্যালাইন সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। মজুদ স্টক সরানো হয়েছে কিনা তা রিপোর্ট দিয়ে রাজ্যকে জানাতে বলল CMS। আমার সহকর্মী সৌরভ দত্ত আরও একবার আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, এই নির্দেশিকার সম্বন্ধে তোমার কাছ থেকে জানবো। আমি দর্শকদের আরও একবার সেই নির্দেশিকার প্রতিলিপি দেখাচ্ছি। বিষাক্ত স্যালাইন কাণ্ডে এবার অন্তর্ঘাত তত্ত্ব রাজ্য করছে, কিন্তু সরাসরি নির্দেশিকা এবার আসলো বিষাক্ত স্যালাইন কাণ্ডে অন্তর্ঘাত তত্ত্ব। এবার সেই অন্তর্ঘাত তত্ত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সেন্ট্রাল মেডিকেল স্টোরের নির্দেশিকা। আমার সহকর্মী সৌরভের কাছে আরও ডিটেল রয়েছে। সৌরভ, এই মুহূর্তে এই নির্দেশিকা এই সময় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ এবং তার বাস্তবায়ন আরও গুরুত্বপূর্ণ। কিভাবে কি হবে, কি জানা যাচ্ছে? শুভজিৎ, দেখো, গত শনিবার থেকেই আমরা জানাচ্ছিলাম যে বিতর্কিত সংস্থার এই যে রিঙ্গার ল্যাকটেড, সেই রিঙ্গার ল্যাকটেড ব্যবহার আপাতত বন্ধ রাখার জন্য স্বাস্থ্য ভবনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। কিন্তু সেই খবর দেখানোর পরও বিভিন্ন জেলার যারা CMH রয়েছেন বা MSBP রয়েছেন, তারা সংশয় প্রকাশ করছিলেন যে এই ধরনের নির্দেশিকা তারা এখনো পাননি বা তার বিকল্প কি হবে, সেই বিষয়গুলো নিয়ে তারা উদ্বিগ্ন ছিলেন। আজ সেন্ট্রাল মেডিকেল স্টোরের তরফে এই বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হলো যে আপাতত পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কোনো রকম কোনো রিঙ্গার ল্যাকটেড ব্যবহার করা যাবে না, এবং সেগুলো যদি কোথাও স্টকে মজুদও থাকে তাহলে সেগুলো ওয়ার্ড থেকে সরিয়ে ফেলতে হবে এবং সেগুলোকে একটা সিলড জায়গার মধ্যে রাখতে হবে। এবং সেইটাই কিন্তু এই নির্দেশিকা স্পষ্ট হয়ে গেল। এরপর
কোনো মেডিকেল কলেজ বা কোনো হাসপাতালের সুপার বা সিএমওইচের তরফে এটা আর বলার সুযোগ রইল না যে তারা এই মর্মে কোনো নির্দেশিকা পাননি। এবং তোমাকে জানিয়ে রাখি যে আজ স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিব সেন্ট্রাল মেডিকেল স্টোরের আধিকারিকদেরকে ডেকেছিলেন এবং সেখানে ডাকার পর কিভাবে বিকল্প স্যালাইন পদ্ধতি, বিকল্প স্যালাইন পৌঁছে দিতে গেলে কোন কোম্পানির পৌঁছে দিতে হবে, তার জন্য কত টাকা খরচ হবে, সেই সংক্রান্ত একটি বৈঠক স্বাস্থ্য ভবনে সন্ধ্যেবেলায় হয়েছে। শুভজিৎ। ধন্যবাদ সৌরভ। অন্যদিকে ভর সন্ধ্যায় খাস কলকাতায় টাকা লুটের অভিযোগ উঠছে। পার্ক সার্কাস এলাকায় লুট এক নিরাপত্তা এজেন্সির প্রায় 12 লক্ষ টাকা কালেকশন করে ফিরছিলেন ওই সংস্থার এক কর্মী। অভিযোগ হঠাৎই মোটর বাইকে করে এসে টাকা ছিনিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে কড়াইয়া থানার পুলিশ। ব্যাগ উদ্ধার হলেও টাকা উদ্ধার হয়নি। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়ে গিয়েছে। খাস কলকাতায় লুটের অভিযোগ। পার্ক সার্কাস এলাকায় লুট এক নিরাপত্তা এজেন্সির প্রায় 12 লক্ষ টাকা কালেকশন করে ফিরছিলেন ওই সংস্থার এক কর্মী এবং সেই সময় মোটর বাইকে করে এসে সেই টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এখনো পর্যন্ত এই খবর সংক্রান্ত আর কি তথ্য রয়েছে আমি জানবো আমার সহকর্মী সুশোভনের কাছ থেকে। সুশোভন, আর কি জানা যাচ্ছে? পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই মুহূর্তে মূলত যারা এই কাণ্ড, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু সন্ধান করার কাজ মূলত শুরু করেছে এবং একেবারে যে পার্ক সার্কাসের যে একটি মল রয়েছে, শপিং মল, ঠিক তার পেছন দিকেই টাকা নিয়ে মূলত প্রায় 11 থেকে 12 লক্ষ টাকা নিয়ে মূলত তারা আসছিল এবং তারপরে কিন্তু বেশ কিছু লোক মূলত ছিনতাই করে সেখান থেকে চলে যায় এবং যে ব্যাগে সেই টাকা ছিল, পুলিশ পরবর্তীকালে তদন্ত নেমে কড়াইয়া থানা বেশ কিছু জায়গায় তল্লাশি অভিযান নেমে সেই ব্যাগ উদ্ধার করলেও টাকা উদ্ধার হয়নি এবং যে বাইক করে মূলত এই কাজ করা হয়েছে সেই বাইকটাকেও আইডেন্টিফাই করা গেছে। মূলত তারা কোথায় গেছে এবং এই মুহূর্তে তাদের সন্ধান করছে পুলিশ এবং বেশ কিছু জায়গায় তল্লাশি অভিযান নেমেছে কড়াইয়া থানার পুলিশ। পুরো বিষয়টা দেখছে। সুশোভন, এক্ষেত্রে যেহেতু মোড়ে ক্লোজ সার্কিট ক্যামেরা সার্ভিলেন্স থাকে, এখন সিগন্যালে আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হিডেন থাকে, লুকোনো থাকে, তো সেই ক্লোজ সার্কিট ক্যামেরা সার্ভিলেন্স করে এখনো পর্যন্ত কোনো রকম তাদের কোন দিকে তারা পালিয়েছে বা এই মুহূর্তে কোথায় যেতে পারে সেরকম ইঙ্গিত পাওয়া গিয়েছে? দেখো, একেবারে সেইটাই মূলত দেখার চেষ্টা করছে এবং সেইটা দেখেই কিন্তু ব্যাগটা উদ্ধার হয়েছে কিন্তু টাকা উদ্ধার হয়নি এবং সেইখানে গাড়ি নাম্বার প্লেটটাও পাওয়া গেছে এবং গাড়িটা আইডেন্টিফাই করা গেছে বলে সূত্রের খবর এবং সেখান থেকে তারা কারা মূলত এই ঘটনা ঘটেছে সেটাই এখন জানার চেষ্টা করা হচ্ছে। বেশ, আশা করা যায় যারা এই ঘটনা ঘটিয়েছে আজকে তাদেরকে খুব শীঘ্রই পুলিশ ট্র্যাক করতে পারবে। সেবাশ্রয় ক্যাম্পে অসুস্থ পুণ্যার্থীর চিকিৎসা। গঙ্গাসাগর মেলা দেখতে শুধু রাজস্থানের যোধপুর থেকে এসেছিলেন আশা নামের এক মহিলা পুণ্যার্থী। ফতেপুর বাফার জোনে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত ওই মহিলা পুণ্যার্থীকে নিয়ে যাওয়া হয় ফতেপুরের সেবাশ্রয় ক্যাম্পে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। এরপর ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয়। সেবাশ্রয় ক্যাম্পের পরিষেবায় দারুণ খুশি ভিন রাজ্যের ওই বাসিন্দা। পৌষ সংক্রান্তি উপলক্ষে পিঠেপুলি উৎসবের আয়োজন হিন্দুস্তান সুইটসের। যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে অনুষ্ঠিত এই উৎসবে উদ্বোধনের চাঁদের হাট। উপস্থিত ছিলেন মায়া সত্যভ্রম ছায়াছবির কলাকুশলীরা, ছিলেন ছবির মুখ্য অভিনেতা সোহম মজুমদার, পরিচালক শ্রমিক রায়চৌধুরী সহ অন্যান্য অভিনেতারা। ইউএম কলকাতা ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো জাতীয় স্তরের প্রযুক্তি ভিত্তিক প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলের পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএম কলকাতার ভাইস চ্যান্সেলর সজল দাশগুপ্ত। ইউএম জয়পুরের ভাইস চ্যান্সেলর বিশ্বজয় চট্টোপাধ্যায় ছিলেন। ইউএম কলকাতার প্রো ভাইস চ্যান্সেলর সত্যজিৎ চক্রবর্তী তিনিও ছিলেন। মূলত ছাত্রছাত্রীদের ভবিষ্যতে আত্মনির্ভর করে তুলতেই এই বিশেষ উদ্যোগ, এমনটাই জানিয়েছেন আয়োজক সংস্থার আধিকারিকরা। আমরা হাজার হাজার ছাত্রছাত্রীদের এই কানেক্টেড প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা প্ল্যাটফর্ম দিই। বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে তারা সেই মেধাটা দেখাবার সুযোগ পায়। তাদের যে প্রজেক্ট আইডিয়াসগুলো আছে, এন্টারপ্রেনারশিপ আইডিয়া, স্টার্ট আপ আইডিয়াসগুলো আছে, সেইগুলোকে তারা দেখাবার সুযোগ পায়।